স্যার আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছো সবাই? সবাই ভালো আছো তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন জি স্যার, আছেন? ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, এটা দেখছো তো না? জি স্যার স্যার, ওখানে তো দেখেছি। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 লেখা, তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 কোথায়? অ্যাসাইনমেন্ট নাম্বার 1 হচ্ছে চ্যাপ্টার 1 থেকে দেওয়া হবে। হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে যেটা দেওয়া হবে ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এটা মনে হয় দেয় নাই না? তোমার আমার সাথে ক্লাস নাই কি আয়েশা? না স্যার, অ্যাসাইনমেন্ট নাম্বার 1 দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট নাম্বার 1টা আমি দিয়ে দিতে পারি, সেটা সমস্যা না, কিন্তু আচ্ছা আমি দিয়ে দিলাম, অসুবিধা নেই। এটা বেসিক্যালি তাহলে স্যার দিয়ে দেন। তাহলে ফার্স্টে ওইটা করব, দেন কনটেক্সট কিভাবে করব? আচ্ছা, সেটা আমি আজকে এটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব যে কিভাবে তোমরা সিকিউ আনসারটা তৈরি করবা। ডিটেইলস আমরা আলোচনা করব। আর আগামী 6 তারিখের মধ্যে এটা রেডি করে ফেলবে আর কি, ঠিক আছে? আগামী 6 তারিখ। হ্যাঁ 6 তারিখের মধ্যে দুইটা অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলবে, 1 এবং 2। ওকে স্যার। 6 তারিখ পর্যন্ত লকডাউন, তো 6 তারিখের পরেই হয়তো তোমাদের কলেজে এসে এটা সাবমিট করতে হবে। হ্যাঁ সেটা স্যার লকডাউন যদি আবার বাড়ায়? সেটা অবশ্যই বিষয়, দেখা যাক আর কি। হ্যাঁ কি অবস্থা দাঁড়ায়, আমরা আশা করছি হয়তো বাড়াবে না, তারপরে যদি বাড়ায় তো কিছু করার নাই আর কি। তো ঠিক আছে, তো ইনশাআল্লাহ দেখা যাক। হ্যাঁ আমরা ওয়েট করি। আর এই 6 তারিখে তোমরা তোমাদের ডেটটা হচ্ছে 6 তারিখের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলবে, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ দুইটা অ্যাসাইনমেন্ট, স্যার সবগুলো অ্যাসাইনমেন্ট? দুইটা অ্যাসাইনমেন্ট, দুইটা 1 এবং 2। হ্যাঁ না অন্যান্য সাবজেক্টেরও? অন্যান্য সাবজেক্ট বলে দিবে। হ্যাঁ অন্যান্য সাবজেক্টের বিষয়টা বলে দিবে। তো চ্যাপ্টার ওই যে অ্যাসাইনমেন্ট 1টা বেসিক্যালি দেওয়ার কথা ছিল তোমার ইয়ের কি বলে আমার সাথে যিনি ম্যাম আয়েশা ম্যাডাম, সরি স্যার আয়েশা ম্যাডাম। আয়েশা, হ্যাঁ আয়েশা আক্তার। তো আয়েশা আক্তারের দেওয়ার কথা ছিল, কারণ আয়েশা আক্তার চ্যাপ্টার 1 পড়াইছে, তো সেই জন্য। তো অসুবিধা নেই, আমি অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিয়ে দিলাম, বাট সাবমিট করবা ওই আয়েশার বরাবর আর কি, চ্যাপ্টার 1টা যেহেতু সে পড়াইছে, জিনিসটা বুঝতে পারছো? আর চ্যাপ্টার 2টা সাবমিট করবে আমার কাছে। তো এখন এটা কিভাবে আমরা লিখবো, হ্যাঁ এটা একটা বিষয় যে অ্যাসাইনমেন্টটা আমরা আসলে কিভাবে এটা সাবমিট করব, ইন্ট্রোটা কেমন হবে, প্রথম পেজটা কেমন হবে, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক্যালি একটু আলোচনা করব আজকে। তারপরে কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে, কিভাবে সবকিছু ডিটেলসটা আর কি মোটামুটি আমরা আজকে জানাবো আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে। ওকে, তো এটা একটা বিষয়। আর তো দেখি স্যার অ্যাসাইনমেন্ট 1টা কোথায়? এখানে তো শুধু 2টাই আছে। হ্যাঁ 2টা আছে, আমি 1টা কি দেখাবো এখন? 1টা একটু দেখালে ভালো। আচ্ছা ঠিক আছে। আমি যদিও গ্রুপে ডাউনলোড দিই নাই, কারণ এটা আমার দেওয়ার কথা তো, আমার দেওয়ার কথা তো 2। হ্যাঁ যেহেতু আমি চ্যাপ্টার 2 পড়াইছি, আর 1টা দেওয়ার কথা হচ্ছে আয়েশা আক্তারের, কিন্তু দুইটাই আমার কাছে আছে, আমি দিয়ে দিতে পারি তোমাদেরকে, কিন্তু সাবমিট করবো আয়েশার বরাবর, আয়েশা আক্তারের বরাবর, ঠিক আছে? জি স্যার দিয়ে দেন, পরে দেখা স্যার, যাবে দিয়ে দেরি হয়ে দেন। যাবে না দিতে হ্যাঁ দিতে। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা আমি তাহলে গ্রুপে দিয়ে দেবো, এটা সমস্যা নয়। স্যার কোনটার সাবমিট ডেট কবে? তো দুইটাই একই ডেটে। আচ্ছা অ্যাসাইনমেন্ট এটা এখানে আছে, 2টা হচ্ছে 1। স্যার সাবমিট ডেট গুলা কি দেওয়া থাকে? হ্যাঁ হ্যাঁ সাবমিটের ডেটটা তোমাকে দিতে হবে। আচ্ছা ইন্ট্রোটা কিভাবে হবে
সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, যেমন হচ্ছে তোমাদের তো তোমরা কি বাংলায় লেখো তো না? তোমরা তো মনে হয় বাংলায় জি লেখো। স্যার। আচ্ছা, সেটা জি স্যার, বাংলাগুলোতে বাংলা আর ইংলিশে ইংলিশ হবে লিখবো। আচ্ছা, ইংলিশে ইংলিশ মানে বুঝলাম না। স্যার ইংলিশ সাবজেক্টের কথা বলা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ইংলিশ সাবজেক্টটা, হ্যাঁ ঠিক আছে, ইংলিশ সাবজেক্টটা তো ইংলিশে, আর এমনি এখানে মার্কেটিং তো আনসার করে সম্ভবত বাংলায় সবাই, তাই না? হ্যাঁ, আর ইংলিশ জি ভার্সনে স্যার, সবই বাংলায় করা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে উপরে তোমরা বাংলায় লিখবে, সেটা আমি দেখাই দিব আজকে। আমি একটু কিভাবে লিখতে হবে জাস্ট একটা পেজ নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করবো। স্যার আমাদের ম্যানেজমেন্ট অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসাইনমেন্টটা কি দিয়ে দিছে না ম্যাডাম? দিয়ে দেবে, সংশ্লিষ্ট টিচাররা দিয়ে দেবে। হ্যাঁ বুঝতে পারছো, যে কোর্স স্যার আমরা এই পর্যন্ত ইংলিশেরটা পেয়েছি আর হলো মার্কেটিং এরটা পেয়েছি। আচ্ছা, এখন প্রত্যেকেই দিয়ে দিবে, কারণ এটা অ্যাসাইনমেন্টের ডিসিশনটা হয়েছে তো কয়েকদিন আগে হলো। তো এর মধ্যে 30 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল, বাট যাক দেয় নাই, তবে এই সপ্তাহের মধ্যে সবাই দিয়ে দেবে। বুঝতে পারছো, এই সপ্তাহের মধ্যে যাদের যাদের ক্লাস আছে তা অবশ্যই দিয়ে দেবে। আর যদি ক্লাস না থাকে তাহলে হয়তো পেয়ার যিনি আছে আমার মনে হয় তার মাধ্যমে তোমরা নিয়ে নিবা, যদি হয়তো কারো না কারো ক্লাস তো আছে অবশ্যই, তাই না? স্যার 6 তারিখ যদি সাবমিশন হয় তাহলে তো দেরি হয়ে যাবে দিতে দিতে। দেরি, সেটা ঠিক, যেটা পেয়ে যাচ্ছ সেটা আনসার করে ফেলো, তাহলে আর অত প্রেশার থাকবে না। আর তারপরেও যদি এরকম হয় যে কোনো ম্যাডামের বা স্যারের ক্লাস তুমি এর মধ্যে পাচ্ছ না, হ্যাঁ 6 তারিখের আগে দেখা যাচ্ছে যে যেমন ক্লাস অ্যাসাইনমেন্টই তুমি পাও নাই 6 তারিখের আগে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সময় তোমরা সে দিবে অবশ্যই তোমাদেরকে এক্সট্রা তার মধ্যে করে সময় একটা বেঁধে দেবে, মিনিমাম তো তোমাদেরকে। স্যার অ্যাসাইনমেন্টের পরে কি এমসিকিউ পরীক্ষা হবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের পরে লকডাউনটা খুলে যাওয়ার পরই পরীক্ষা হবে বেসিক্যালি, বুঝতে পারছো? তোমাদের একটা পেমেন্টের জন্য একটা ডেট থাকবে, হ্যাঁ ওই যে যেমন আগে ছিল, হ্যাঁ ওই ডেটটা থাকবে, লকডাউনটা উঠে গেলেই হয়তো এই সপ্তাহে লকডাউন না থাকলে তোমাদের ওই ডেটটা এই সপ্তাহে থাকতো, তখন তোমাদের কলেজে এসে তোমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে যেতে, যাদের ডিউ আছে তারা সেই ডিউটা একবারে দিয়ে যেতে পারতে, ইজি হতো। তো যেহেতু লকডাউনটা আবার এক্সটেনশন, স্যার 6 তারিখ আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব কিভাবে? হ্যাঁ না সেটা না, 6 তারিখ পর্যন্ত তো লকডাউনটা খুলে গেলে তখন তোমাদেরকে যেদিনই তোমরা কলেজে আসবে, যেমন না আমাদের লকডাউনটা খুলে যাওয়ার পর তোমাদের পেমেন্টের জন্য, হ্যাঁ তোমাদের যাদের যাদের ডিউ আছে এখনো পেমেন্টের জন্য একটা ডেট দেবে, যেমন ওই যে আমাদের গত ইসে 4 5 6 7 একটা ডেট ছিল না, মনে আছে তোমাদের? শুধু একটা ডেট তো আমরা ইয়ে করতে জি পারছি। স্যার। হ্যাঁ তোমাদের তো 5 তারিখে ছিল, কিন্তু ওই দিন তো লকডাউন থাকার কারণে তোমরা আসতে পারো নাই। তো এরকম একটা ডেট থাকবে আর কি, ঠিক আছে, তোমাদের সবার উদ্দেশ্যেই মানে এই পেমেন্টটা যাদের যাদের ডিউ আছে, আর যারা এর মধ্যে পেমেন্ট করে ফেলছে তার করে ফেলছেই, তো তাদের জন্য একটা ডেট থাকবে। তো ওই ডেটেই দেখা যাচ্ছে একবারে এসে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তবে সেটা 6 তারিখ পর্যন্ত, যেহেতু লকডাউন 6 তারিখের আগে তো আর তোমাদের আসতে হবে না, 6 তারিখের পরে তোমরা যেদিনই তোমরা মানে যেদিন তোমাদের কলেজে আসতে হয় তোমরা ওই দিন নিয়ে আসলেই হবে। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে তোমাদের সাথে যেহেতু আমরা টাচিং এ থাকবো, আমরা জানাই দিব আর কি আলটিমেটলি, ঠিক আছে, নোটিশটা জানাই দিব বা এক্স্যাক্টলি ডেটটা কবে, তবে 6 তারিখের মধ্যে অবশ্যই অ্যাসাইনমেন্টটা রেডি থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ ঠিক আছে, তোমরা স্যার অ্যাসাইনমেন্টটা কিভাবে করবো এখন একটু দেখিয়ে দেন। হ্যাঁ আমি সেটা দেখা দিব, আমি সেটাই খুঁজতেছি। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট টুটা আমি টুটা কি ডাউনলোড করছিলাম, অ্যাসাইনমেন্ট টু তো ইয়ে করছি, অ্যাসাইনমেন্ট ওয়ান এর কথা না। আচ্ছা ঠিক আছে, আমি না ডাউনলোড করলে আমি এখনই করে তোমাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তোমরা কি আমি যা কাজ করছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে না, না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, স্বাভাবিক, কারণ শেয়ার নাই তো, শেয়ার না করলে দেখা যাবে না। আমি আমি মূলত এটাই খুঁজতেছি আর কি। আচ্ছা আচ্ছা এখানে না। সিকিউ, সিকিউ চ্যাপ্টার 1, আচ্ছা ওকে।
ওকে, আমি এটা ডাউনলোড করে নিলাম। এখন তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। সিকিউ অ্যাসাইনমেন্ট 1। ওকে, আচ্ছা আমি কি একবারে গ্রুপে দিয়ে দেবো না এটা ইয়ে করব, তোমাদের জাস্ট দেখায়, হ্যাঁ আমি পরে গ্রুপে দিয়ে দিলেও হবে, হ্যাঁ সেটা মানে ভালো হবে। আমি জাস্ট, জি স্যার দেখান, আমরা স্ক্রিনশট নিয়ে নিব। হ্যাঁ তাও হয়, সমস্যা নেই। আমি পরে আমি ওটা ইস্যু দিয়ে দিলাম। আমি শেয়ার স্ক্রিনের মাধ্যমে একটু শেয়ার করি তোমাদের এটা পরে। হুম, তো, আচ্ছা হ্যাঁ, এখন মনে হয় এটা দেখা যাচ্ছে না? দেখো তো, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার হ্যাঁ দেখা স্যার দেখা জি যাচ্ছে। স্যার। এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট 1, হ্যাঁ চ্যাপ্টার 1 এর। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা বেসিক্যালি তোমার অ্যাসাইনমেন্ট 1 হিসেবে গণ্য হবে, হ্যাঁ। এটা তোমাদের আমি তারপরেও গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে এটা দিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট 1টা চ্যাপ্টার 1 এর এটা। তোমরা কি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো? জি স্যার। স্যার আমাদের জি গ ঘ স্যার। কি অনেক বড় করে লিখতে হবে? কোনটা? অনেক বড় করে সেটাই আমি বলে দেবো, হ্যাঁ সেটা আজকে এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করবো যে অ্যাসাইনমেন্টটা কতটুকু কিভাবে লিখবে, হ্যাঁ কারণ তোমরা তো নিশ্চয়ই এসএসসি তোমরা লিখছো, এসএসসি স্যার এটা কি চ্যাপ্টার 1? এটা চ্যাপ্টার 1, হ্যাঁ এটা চ্যাপ্টার 1 অ্যাসাইনমেন্ট 1 এটা, ঠিক আছে। ওকে, তো আমি এটা স্টপ করে দিলাম শেয়ার স্ক্রিনটা, ঠিক আছে। আমি অন্য জিনিসগুলো নিয়ে আসি আবার, যেগুলো তোমাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করবো। উম, কি আছে? আচ্ছা এটা তো কি হয়ে গেল। অ্যাসাইনমেন্ট 1টা তো তোমাদের কাছে আছেই, তাই না? এটা তো দেখানোর কিছু নাই। ওকে, এখন মনে স্যার হয়, মাত্র যেটা দিলেন ওইটা অ্যাসাইনমেন্ট 1 না? হ্যাঁ ওটা অ্যাসাইনমেন্ট 1, আর আমি যেটা দিয়েছি তোমাদের এসে ওইটা অ্যাসাইনমেন্ট 2। আচ্ছা, তো এটা অ্যাসাইনমেন্ট 2টা তো নিশ্চয় পেয়েছো তোমরা, না? আমি তারপরে একটু শেয়ার স্ক্রিনের মধ্যে দেখাই। অ্যাসাইনমেন্ট 2টা হচ্ছে যে এটা, স্যার অ্যাসাইনমেন্ট 2টা আরেকবার একটু দেখান। এই যে দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট 1টা তো আগে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। যে সংগঠন কি, শ্রম একটু, এখন দেখা যাচ্ছে না? না স্যার জি দেখা না স্যার, যাচ্ছে আমি না। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? আচ্ছা জি না না স্যার। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, চ্যাপ্টার 2 এর অ্যাসাইনমেন্ট 2, দেখা যাচ্ছে না। ঠিক আছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্যার এই দুইটাই তো 8 তো দিবেন না না? না, মার্কেটিং এ আপাতত এই দুইটাই, এই সপ্তাহে আর কি 6 তারিখের মধ্যে এই দুইটাই। আর 6 তারিখের পরে আবার আসবে আর কি। আবার যদি আমরা তো চাচ্ছি যে 13 তারিখ থেকে তো তোমাদের খুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, হ্যাঁ। অন্তত পক্ষে বলছে যে অন্য কিছু খুলুক বা না খুলুক, আমাদের একাদশ এবং দ্বাদশ, হ্যাঁ মানে যারা বিশেষ করে পরীক্ষার্থী, হ্যাঁ তাদের বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর তোমাদের বিষয়টা, তোমরাও তো আসলে নেক্সট ইয়ার একাদশ দ্বাদশ আর কি, হ্যাঁ খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে আর কি 13 তারিখ থেকে। যদি আসলে সরকারের মতি গতি বোঝা কষ্ট, তারপরেও আর কি আমরা প্রত্যাশা করছি যে ইনশাল্লাহ খুলে দিবে আসবে। হ্যাঁ, গতকালও আমি স্পিচ যেটা দেখলাম যে কমপক্ষে আর কি, মানে ওই যে যেমন প্রাইমারি লেভেল এবং হচ্ছে যারা বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্ট, তাদের ছাড়া অন্ততপক্ষে যারা একাদশ এবং দ্বাদশ বা তোমার এই যে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে, এসএসসি যারা পরীক্ষা দেবে,
এই গ্রুপগুলোকে অন্তত খুলে দিয়ে তাদের ক্লাস নেওয়া, মানে তোমাদের এই এবার পরীক্ষা না হওয়ার কোনো সিস্টেম নাই আর কি। ইনশাআল্লাহ এবার পরীক্ষা হবেই আশা করা যায়। তো সে কারণে সিলেবাস যেহেতু কমাই দিচ্ছে সবকিছু, তোমাদের নতুন সিলেবাস পেয়েছো তোমরা? জি স্যার। জি স্যার। সিলেবাসটাও দিয়ে দিয়েছি ইয়ে করে, চ্যাপ্টার কিন্তু কমিয়ে দিয়েছে, চ্যাপ্টার অর্ধেক করে স্যার দিয়েছে। সিলেবাস 5টা চ্যাপ্টার মাত্র ফার্স্ট ইয়ারে, আবার সেকেন্ড স্যার ইয়ারে সিলেবাস যে কমাইছে ওইটার উপরেই তো আমাদের এক্সাম হবে না ফাইনাল পরীক্ষা। কলেজেও? কলেজের পরীক্ষাটাও হয়তো এখন ওইভাবে নিতে হবে, কারণ যেহেতু সিলেবাসটা আসলে কমে ফেলছে। এখন আমরাও যেটা পড়াবো এখন এর বাইরে তো আর পড়িয়ে লাভ নেই। এতদিন যা পড়াইছি সেটা ঠিক আছে, তোমাদের শেখার জন্য ভালো হয়েছে। তবে যেটা হয়েছে যে আসলে কম সিলেবাস দিয়ে পড়ে যে খুব বেশি লাভবান হওয়া যাবে তা কিন্তু না। হ্যাঁ, কারণ হচ্ছে যে বাকি যে চ্যাপ্টার গুলো এগুলো কিন্তু তোমাদের বাকি চ্যাপ্টার গুলো তোমাদের জন্য স্যার অ্যাডমিশনে তো আর কম সিলেবাসের উপরে কোশ্চেন না, অ্যাডমিশনেও হয়তো বা যেহেতু এটা হচ্ছে তখন অ্যাডমিশনে তো ওইভাবেই চিন্তা করবে, কারণ তা না হলে তো স্টুডেন্টরা লুজার হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে তোমাদের জানার যে পরিধি সেটা তো তোমার কমে গেল, মানে ল্যাক অফ নলেজটা কিন্তু থেকে যাচ্ছে, ঠিকই প্রবলেম হয়ে যাবে এখানে। কিন্তু মানে উচ্চ শিক্ষার জন্য বা ভবিষ্যতের জন্য কিন্তু এটা পজিটিভ কিছু না, আমার যেটা মনে হয়। এটা আমার এজাম্পশন আর কি, যে আমরা সিলেবাস কমাইছে হয়তো আপাতত তোমরা স্বল্প সময়ের মধ্যে পড়ে ভালো রেজাল্ট করলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এটা দীর্ঘমেয়াদী কিন্তু এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। সে ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে যে তোমাদের যে জিনিসগুলো এই অধ্যায়ের যে জিনিসগুলো জানা দরকার ছিল, বোঝা দরকার ছিল, সেই জিনিসগুলো থেকে তোমরা কিছুটা হলেও বঞ্চিত হচ্ছে। তবে এক্সেন্সে তোমরা ফার্স্ট পার্টি কিছুটা হলেও বঞ্চিত হচ্ছ না, এই জন্য যে আমরা মোটামুটি সিলেবাসটা শেষ করে ফেলছি। হ্যাঁ, 10টা চ্যাপ্টারই প্রায় পড়িয়ে ফেলছি আমরা, তাই না? আর কারো যদি না হয় তাহলে সে দেখা যাচ্ছে লাস্ট চ্যাপ্টারে আছে। তো সেই হিসেবে আলটিমেটলি আমাদের পড়া হয়েছে, তোমরা পড়ছো কি না পড়ছো জানি না, বাট আমরা পড়িয়েছি এবং তোমরাও সেই সাথে কিছুটা হলেও তো ধারণা পেয়েছো, একটা নলেজ কিন্তু তোমরা সেখান থেকে গ্যাদার করতে পেরেছো। বাট কোশ্চেন হচ্ছে সেকেন্ড পার্টটা তো যখন আমাদের সামনে পড়াবো আমরা, তখন কিন্তু আমরা যেহেতু সিলেবাসটা আমাদের দিয়ে দিচ্ছে, আমরা চাইলেও কিন্তু আমরা ওই অধ্যায়গুলো যে অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা পড়াতে পারবো না। হ্যাঁ, আর আমরা শেখার উদ্দেশ্যে চাইলে আমরা হয়তো পড়িয়ে দিলাম, সেটা আলাদা হিসাব। হ্যাঁ, কিন্তু নর্মাল সিস্টেম অনুযায়ী অনেকে হয়তো চাইবে না পড়তে, যে স্যার আমাদের সিলেবাসে না, আমরা কেন পড়বো, এরকম একটা বিষয় চলে আসতে পারে। হ্যাঁ, বাট উচ্চ মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ল্যাক অফ নলেজ যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য যদি সম্ভব হয় তোমরা একটু পড়ে ফেলো, যে সময় আছে, সময় অনেক সময়, আলহামদুলিল্লাহ এটা নিয়ে টেনশনের কিছু নেই। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতির সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করেই চলতে হবে, ইনশাল্লাহ এটা নিয়ে টেনশনের কিছু নেই। যেভাবে কারণ এখানে কারোর হাত নাই। হ্যাঁ, তবে এখন যেটাই হোক তাহলে কোনো স্যার হ্যাঁ, আমাদের যে সিলেবাসটা কমাই দিছে, আমাদের অ্যাডমিশন টেস্টটাও কি এটার উপরেই হবে? হয়তো বা, কারণ যেহেতু আসলে তোমাদের এগুলো পড়তেছে না, সিলেবাসে নাই, তাহলে সেটা যদি আবার অ্যাডমিশন হয় তাহলে সেটা তোমাদের জন্য তো একটা বিপর্যয়, তাই না? সেটা তোমাদের জন্য তো পজিটিভ কিছু না। তো সেটাও একটা বিষয়। তো আমার মনে হয় যেহেতু সিলেবাস কমাচ্ছে, এই বিষয়টাও নলেজে থাকবে অ্যাডমিশনের সময় হয়তো বা। তবে মানে তোমাদের যেটা, আমার মূল যে বিষয়টা আমি যেটা বলতে যাচ্ছি, তোমাদের একটা ঘাটতি কিন্তু হয়ে যাচ্ছে। কারণ একটা স্টুডেন্টের যে জিনিসগুলো আমরা শিখি মানে কি, একটা শেখার মাধ্যমে কিন্তু আমাদের ডেপথ অফ নলেজটা বৃদ্ধি পায়। অনার্সে গিয়ে তো তোমার সাবজেক্ট কমবে না, অনার্সে গিয়ে তো তোমার কোর্স তোমার কমে যাবে না, তাই না? তাহলে তোমার যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু থেকেই যাবে সেখানে। হ্যাঁ, হায়ার এডুকেশনের ক্ষেত্রে গিয়ে এটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, আপাতত আমরা কিছুটা লাভজনক পর্যায়ে বা সুবিধাজনক পর্যায়ে থাকলেও দীর্ঘমেয়াদের জন্য এটা পজিটিভ কিছু না। ওকে, তো যাই হোক, তো এটা আসলে বিশেষজ্ঞরা যেটা ভালো মনে করছেন সেটাই করছে। এখানে আসলে আমাদের মন্তব্য করা ঠিক না, যদিও তারপরও যেটা আমার অ্যাজাম্পশন সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম একটু, এই আর কি। তবে এটা তারপর তোমরা যদি সম্ভব হয় তোমরা একটু পড়াশোনা করো আর কি, ঠিক আছে? তোমরা ওই যে চ্যাপ্টার গুলো আছে, আমরা তো অনেক বই পুস্তক পড়ি, তাই না? অনেক উপন্যাস পড়ি, অনেক গল্পের বই পড়ি। তো পাশাপাশি দেখা যাচ্ছে যে তোমরা চ্যাপ্টার গুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য হলো একবার করে হলো অন্তত রিডিং পড়বে তোমরা। হ্যাঁ, জানার চেষ্টা করবে, বোঝার। শিক্ষার তো কোনো বয়স নেই, শেষও নাই। হ্যাঁ, যত পড়বে ততই শিখতে পারবে। তো এই জন্য তোমরা একটু চেষ্টা করো আর কি, মানে এটা নিজ দায়িত্বেই চেষ্টা করবে যে তোমরা একটু পড়াশোনা করার। হ্যাঁ, তোমাদের নলেজটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, ওকে।
তো এটা জাস্ট আমার স্পেশালি তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা অন্ততপক্ষে সিলেবাসে না থাকতো তোমরা অন্ততপক্ষে একটু নিজেদের শেখার জন্য হলেও এটা পড়বে। ওকে, তো এটা একটা বিষয়। তো আমরা যেটা বলছিলাম যে এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা সিকিউটা তাহলে দেখালাম। এই সিকিউটা মোটামুটি আমরা দুইটা সিকিউ তোমরা ইয়ে করবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি চ্যাপ্টার 2 থেকে একটা সিকিউ আমি স্যাম্পল হিসেবে দিয়ে দিয়েছিলাম, আমি সেটাই দেখাবো। এটা আমি তোমাদেরকে জাস্ট আমি একটু পড়ে আইডিয়া দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিভাবে হবে আনসারটা তো আমি বলে দিব না, কারণ আনসারটা তো তোমাদেরকে বের করতে হবে। তারপরে একটু বুঝিয়ে দিই আমি। দেখো একটু খেয়াল করো, নওগাঁর মাটি ও জলবায়ু ধান চাষের উপযোগী হয়, এ অঞ্চলে প্রচুর উন্নত জাতের ধান উৎপন্ন হয়। এ কারণে জনাব তাহসান তার নিজস্ব জমিতে একটি রাইস মিল স্থাপন করেন। তিনি তার মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন। উৎপাদিত চালের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তিনি বর্ধিত চাহিদা পূরণের উদ্দেশ্যে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি যন্ত্রপাতি ক্রয় করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা সংগ্রহ করেন। তাহলে কি বলছে বুঝতে পারছো? তাহলে কি বলছে যে নওগাঁর মাটি এবং জলবায়ু ধান চাষের জন্য ভালো, উপযোগী। তো এই কারণে উন্নত মানের ধান সেখানে উৎপাদন হয়। আর সে কারণেই মিস্টার তাহসান তার কি করছে, তার নিজস্ব জমিতে একটি রাইস মিল স্থাপন করবে। তিনি তার মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। উৎপাদিত চালের গুণগত মান ভালো হয়, দিন দিন এর চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তিনি বর্ধিত চাহিদা পূরণের উদ্দেশ্যে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করছেন। এ কারণে তিনি যন্ত্রপাতি ক্রয় করার জন্য ব্যাংক থেকে কিছু লোনও সংগ্রহ করলেন, অর্থাৎ লোনের মাধ্যমে সে টাকা সংগ্রহ করলেন। তো এখন এই হচ্ছে বেসিক্যালি আমাদের উত্তর। তো এটার কোশ্চেন কি দেখো, নাম্বার ক হচ্ছে সংগঠন কি? সংগঠন কি? সংগঠন কি নিশ্চয় বুঝতে পারছো, আমরা পড়িয়েছি চ্যাপ্টার 2 তে, বই থেকে সরাসরি পেয়ে যাবে আনসার। খ নম্বর হচ্ছে দেখো শ্রম একটি জীবন্ত উপাদান ব্যাখ্যা করা। এটাও কিন্তু আমরা আলোচনা করেছি যে শ্রমকে আমরা একটি জীবন্ত উপাদান বলছি। জীবন্ত উপাদানটা কি? জীবন্ত উপাদান হচ্ছে, আমরা সাধারণত জীবন্ত উপাদান কোনটাকে বলে, এই যে শ্রমিকরা যে কাজ করে, তাই না? শ্রমিকদের সাথে রিলেটেড কিন্তু শ্রম, সে কারণে শ্রমকে আমরা মোটামুটি একমাত্র জীবন্ত উপাদান বলে থাকি। তো এটাই ব্যাখ্যা করতে হবে কেন এটা জীবন্ত উপাদান। এই তো প্রথম দেখো ক নম্বরের আনসারটা জাস্ট একটা প্যারা, সেটা 1 লাইন হতে পারে 2 লাইন হতে পারে, কোনো সমস্যা নেই। খুব বেশি বড় করতে হবে তা নয়, কিন্তু সঠিক আনসারটা অবশ্যই থাকতে হবে। 1 নাম্বার থাকবে এটার জন্য। খ নম্বর হচ্ছে শ্রম একটি জীবন্ত উপাদান ব্যাখ্যা করো। এটাকে তুমি ছোট্ট 2টা প্যারা করবে। প্রথম হচ্ছে মূল বক্তব্যটা তুলে ধরবে, তারপরে সেটার সপক্ষে একটু যুক্তি দেখায় ব্যাখ্যা করবে। সেটাও খুব বেশি যে বড় হতে হবে তাও না, জাস্ট ছোট ছোট 2টা প্যারা হবে, ঠিক আছে? এটাকে আমরা 2 মার্কসের জন্য এটা থাকবে। গ নম্বর কোশ্চেন দেখো, বলছে উল্লেখিত উদ্দীপকে ধান উৎপাদনে কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে ব্যাখ্যা করো। তাহলে এখানে বলছে নওগাঁর মাটি এবং জলবায়ু ধান চাষের উপযোগী, এই অঞ্চলে প্রচুর উন্নত মানের ধান উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো উল্লেখিত উদ্দীপকে ধান উৎপাদনের জন্য কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাবের কথা এখানে বলা হয়েছে। কোন উপকরণ বলো তো দেখি? স্যার ভূমি, স্যার ভূমি ভূমি উপকরণ, ভূমি উপকরণ, এক্স্যাক্টলি। ভূমি শ্রম মূলধন সংগঠনের মধ্যে এখানে ভূমি উপকরণকে ভূমি উপকরণের সরাসরি এখানে প্রভাব রয়েছে, তাই না? আচ্ছা, তো এটা কেন সেটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, সেটা এটা 3টা প্যারায় লিখবে। প্রথমে এই যে আমরা যে আনসারটা বললাম, উদ্দীপকে ধান উৎপাদনে কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে, এখানে তুমি লিখবে ধান উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। পুরো সেন্টেন্সটা এভাবে তুমি লিখবে। একটা সেন্টেন্স 1 লাইন হতে পারে 2 লাইন হতে পারে, শেষ। এটা হচ্ছে ভূমিকা টাইপের আর কি। এরপরে তোমার মূল বক্তব্যটা তুমি তুলে ধরবে, ব্যাখ্যা করবে, এবং সবশেষে তোমার নিজস্ব মতামত বা একটা অপিনিয়ন তোমার থাকবে আর কি, সেটাকে আমরা উপসংহার বলতে পারি। এইভাবে 3টা প্যারা এখানে থাকবে, অর্থাৎ ভূমিকা টাইপের, মানে অ্যান্সারে যেটা চাচ্ছে সরাসরি সেই অ্যান্সারটা তুমি তুলে ধরবে এটার মাধ্যমে। এবং দ্বিতীয় হচ্ছে মূল বক্তব্য, যেটা তুমি সেখানে এক্সপ্লেন করবে পুরো বিষয়টা। আর থার্ড যেটা আসছে সেটা হচ্ছে তুমি তোমার সিদ্ধান্তটা কিভাবে, কেন এটা হলো, সেটার আলোকে তুমি সেটার একটা উপসংহার টেনে দিবে। সেটা 2 লাইন হতে পারে 3 লাইন হতে পারে, যেভাবে তুমি সুন্দর করে উপস্থাপন করতে পারো। তো এই হচ্ছে গ নম্বর কোশ্চেন। স্যার
শিওর প্লিজ। স্যার অফসেট পেপারে করব না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফসেট পেপারে। হ্যাঁ আমি লাস্টে আমি আর ডিরেক্ট স্যার দিয়ে দেবো কিভাবে লিখতে হাইলাইট হবে। করার জন্য কি ব্লু কালারের পেন ইউজ করা যাবে? সেটা করতে পারো, নো প্রবলেম। তবে লাল তো কালি এছাড়া আর কি avoid কি করবে। কালার ইউজ করা যাবে? লাল কালি, লালের কাছাকাছি যে কালার গুলো আছে সেগুলো তোমরা অ্যাভয়েড করবে, এটা হচ্ছে বিষয়। তবে সেক্ষেত্রে এক্ষেত্রে সাধারণত কালি ইউজ করলে, ভ্যারাইটিস কালি ইউজ করলে তোমরা ব্লু কালার এবং গ্রিন কালার এই দুইটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ বাকি কালার গুলো আসলে অতটা অ্যাপ্রোপ্রিয়েট না এবং লালের কাছাকাছি হয়ে যায়। যেমন অনেকে ম্যাজেন্ডা বা মেরুন কালার টাইপের অথবা পিঙ্ক টাইপের অনেক কালারটা আছে, কিন্তু এগুলো অ্যাভয়েড করবে তোমরা, কারণ এগুলো লালের কাছাকাছি কালার, সে কারণে এটা অ্যাভয়েড করাটাই উত্তম। হ্যাঁ গ্রিন এবং ব্লুটাই স্যার হচ্ছে মার্জিন কি বক্স মার্জিন করব? সেটা তোমার ইচ্ছা, এটার প্রবলেম নাই। মার্জিনটা তোমরা পেন্সিল দিয়ে করলেই বেটার। স্যার পেজের উল্টা পাশে কি লিখবো নাকি একটা না, পেজ উল্টা খালি পাশে, রেখে এরপর লিখবো? এটা উল্টা পাশে লিখতে না, অবশ্যই ওয়ান পেজে লিখতে হবে। হ্যাঁ বোথ সাইডে লেখা যাবে না, ওয়ান সাইড লিখতে হবে। ওকে অ্যাসাইনমেন্ট অলওয়েজ সবসময় মনে রাখবে যে ওয়ান সাইডে লিখতে হবে, কখনো বোথ সাইডে লিখতে হয় না। ওকে আচ্ছা, তো এটা গেল। আর প্রশ্ন তুলে লিখবো? প্রশ্নটা তুলে নিতে পারো, উদ্দীপকটা প্রথমে তুলে নিতে পারো, ভালো হয়, তাহলে এটা সুবিধা হবে। আর যদি নাও উঠাও তাতেও কোনো প্রবলেম নাই, কারণ প্রশ্নটা তো থাকবে আমাদের কাছে, সেটাও কোনো সমস্যা না। আর তুমি যদি মনে করো যে প্রশ্নটা সুন্দর করে উঠায় নিলাম এক পেজের মধ্যে, সেটা নিতে পারো, না নিলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে ওকে আচ্ছা, এটা গেল একটা বিষয়। এরপরে যেটা আসছে দেখো, কই না 4 নম্বর ঘ নম্বরটা দেখো, উৎপাদনের উপকরণের ধরন উল্লেখ করব, উৎপাদনের উপকরণের ধরন উল্লেখ করব, উদ্দীপকে জনাব তাহসানের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ করা। তাহলে কি বলছে এখানে, উৎপাদনের উপকরণের ধরন উল্লেখ করবে। তাহলে এখানে উৎপাদনের যে উপকরণের ধরন, এখানে কোন উপকরণের কথা বলা হচ্ছে? ভূমি উপকরণের কথা, তাই না নাকি? আচ্ছা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা সরবরাহ করে দেখেন উৎপাদিত চালের গুণগত মান ভালো হয়, দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা বর্তমানে তিনি কি করতে যাচ্ছে? বর্ধিত চাহিদা পূরণের উদ্দেশ্যে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে। এই কারণে তিনি যন্ত্রপাতি ক্রয় করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা সংগ্রহ করেন। আচ্ছা এখন ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা সংগ্রহ করেন। ওকে তাহলে উৎপাদনের যে উপকরণের ধরন উল্লেখ করবে, এখানে উৎপাদনের উপকরণের যে ধরন সেটা উল্লেখ করব। তোমার জনাব তাহসান উৎপাদন বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে এটার যৌক্তিকতা তোমাকে বিশ্লেষণ করতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেনটা, উদ্দীপক এবং এটার কোশ্চেন গুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এবং কিভাবে আনসার করবে এটা আমি এখান থেকে দেখাবো না, আমি অন্য একটা সিকিউ তোমাদের দেখাই দেবো। ঠিক আছে ওকে, তো আমি সেটা এখন দেখানোর চেষ্টা করতেছি। দেখো স্যার গ নাম্বার কি 1.5 পৃষ্ঠা লিখতে হবে আর ঘ 2 পৃষ্ঠায় এরকম কোনো? কনসেপ্টটা এটা বলা কষ্ট, কারোর হাতের লেখা দেখা যাচ্ছে অনেক বড় সাইজ, কারোর হাতের লেখা ছোট সাইজ, এই জন্য পৃষ্ঠায় কনসেপ্টটা আসলে বলা যাবে না। হ্যাঁ তবে এটা যতটা সম্ভব তুমি একটা স্ট্যান্ডার্ড এবং তুমি মাথায় রাখতে হবে যে 10 মার্কস, তাই না? তো 10 মার্কস কোশ্চেনে কয়টা কোশ্চেন তোমাকে লিখতে হবে মনে আছে? 7টা কোশ্চেন লিখতে হয়, বুঝতে পারছো? 7 10 70 মার্কস, 70 মার্কসের, আর 30 মার্কসের তো এমসিকিউ হয়। তো এখন 70 মার্কসের জন্য 2.5 ঘন্টা সময় পাওয়া যায়, এটা খেয়াল রাখবা যে 70 মার্কসের জন্য 2.5 ঘন্টা সময় পাওয়া যায়। পরীক্ষার হলের কথা বলছি আমরা। তাহলে 2.5 ঘন্টা সময় মানে কত মিনিট? 120 আর 30, তাহলে কত? 150 মিনিট সম্ভবত 2.5 ঘন্টায়, তাই না? 150 মিনিট, 150 মিনিটকে 7 দিয়ে ভাগ দাও, 150 কে 7 দিয়ে ভাগ দিলে কত হয়? 21.42, তার মানে 21.5 মিনিট সময় পাওয়া যায়। মাথায় রাখতে হবে যে তুমি 21 মিনিট সময় ধরো, 21 মিনিট 21.5 মিনিট আসছে, কিন্তু 21 মিনিটই ধরো, যে এই 21 মিনিট সময়ে তুমি পরীক্ষার হলে কতটুকু লিখতে পারবে, এটা মাথায় রাখতে হবে। তোমার জন্য 2.5 ঘন্টা সময় বরাদ্দ, ঠিক আছে? 2 ঘন্টা 30 মিনিট সময় বরাদ্দ। এই 2 ঘন্টা 30 মিনিটে তোমাকে 7টা কোশ্চেনের আনসার দিতে হবে। প্রতিটা কোশ্চেনের জন্য তুমি টাইম পাচ্ছ কত? 21 মিনিট করে। এবং এই 21 মিনিট সময়ে তুমি যতটুকু লিখতে পারবা। এখন দেখা যাচ্ছে যে কারো হাতের লেখা অনেক ফাস্ট, অনেক লিখতে পারে, কেউ দেখা যাচ্ছে যে হাতের লেখা অনেক স্লো। হ্যাঁ তো এখন দেখা যাচ্ছে যে যার হাতের লেখা স্লো
সে তো চাইলেও মনে করো যে বেশি লিখতে পারবে না। তো যেটাই হোক কিন্তু কোশ্চেনটা শেষ করতে হবে, সুন্দর করে শেষ করতে হবে। হ্যাঁ, যতটা সম্ভব ফার্স্ট লিখতে হবে এবং সুন্দর করে সেটা প্রেজেন্টেশন দিতে হবে এবং সুন্দরভাবে সেটা লিখতে হবে এবং যতটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় সেটার জন্য আসলে পেজ এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। এটা সবসময় আমি এটা বলি, পেজ এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। যতটা সুন্দরভাবে এটা তুমি উপস্থাপন করতে পারো, যত সুন্দরভাবে সেটা এক্সপ্লেন করতে পারবা। কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষার হলে তোমার জন্য 21 মিনিট সময় বরাদ্দ একটা কোশ্চেনে আনসার রেডি করার জন্য। এখন কোশ্চেন হচ্ছে যে অনেক সময় প্রথম দিকে দুই একটা কোশ্চেন লিখতে গিয়ে তোমার 21 মিনিটের জায়গায় 25 মিনিট করে লেগে যেতে পারে। হ্যাঁ, যেতে পারে, কোনো প্রবলেম নাই। কারণ প্রথম দিকে হাতের স্পিড, লেখার স্পিড আসতেও একটু সময় নেয়। হয়তো দেখা যাচ্ছে একটা দুইটা কোশ্চেন লেখার পরে তোমার স্পিডটা চলে আসে, তখন দেখা গেল যে শেষের কোশ্চেন গুলো 20 মিনিটের জায়গায় তুমি 15 মিনিটে শেষ করে ফেলতে পারছো। কিন্তু এর কারণে যে লেখা কমে গেছে তা কিন্তু না, লেখাটাও দেখা গেল হয়তো প্রায় সাইজটা প্রায় একই রকম হয়ে যাবে, কিন্তু ওই যে প্রথম দিকে স্পিডটা কম থাকে, শেষের দিকে স্পিডটা বেশি থাকে। তো সে কারণে তবে একটু মাথায় রাখতে হবে যে কোনো কোশ্চেনের আনসারটা প্রথম দিকে লেখার সময় একটা দুইটা কোশ্চেন কোনোভাবে 25 মিনিটের চেয়ে বেশি সময় লাগানো যাবে না, তাহলে কিন্তু তুমি সময় পাবে না, সময় কভার করতে পারবে না। এই জন্য 25 মিনিটের চেয়ে কোনোভাবে বেশি সময় লাগানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে প্রথম দিকে। আর শেষের দিকে দেখবা যেহেতু তুমি এখানে 5 মিনিট দুইটা কোশ্চেনে 10 মিনিট সময় বেশি লাগাই ফেলছো, তাহলে এই 10 মিনিট তোমাকে কভার করতে হবে বাকি 5টা কোশ্চেনে। তার মানে প্রতি কোশ্চেনে থেকেই দেখা যাচ্ছে 2 মিনিটকে তোমার টাইম সেভ করতে হবে। 21 মিনিটের জায়গায় তোমাকে হয়তো 18-19 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো এরকম টার্গেট রেখে কিন্তু তোমাকে আনসার করতে হবে। ক্লিয়ার? তো এই সময়ের মধ্যে তুমি যতটুকু Okay, sir. সর্বোচ্চ লিখতে পারবা সেটুকুই তুমি মোটামুটি লেখার চেষ্টা করবে, এইভাবে তুমি তো অ্যানসারটা তৈরি করবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবার আমরা চলে আসব দেখি আমি ওই সিকিউটা দেখাতে চেয়েছিলাম তোমাদের। ওকে, আচ্ছা, এখানে দেখো একটু খেয়াল করে, আমি একটু একটু ইয়ে করি। এই যে তোমাদের এটা আমি যদিও আলোচনা করছি, ব্যাখ্যা করছি, তারপরে একটু দেখাই দিই। যেমন ধরো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? স্ক্রিনটা কি জি দেখতে স্যার। পাচ্ছ? আচ্ছা, ওকে। তো এখানে একটু খেয়াল করো যে এখানে কিন্তু একটা সিকিউ দেয়া আছে, এটা ঢাকা বোর্ড 2016 তে এসেছিল। 4টা কোশ্চেন এখানে আছে। তো তোমার এখানে তো কিভাবে আনসার করতে হবে সেটার একটা স্যাম্পল আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। দেখো ক নাম্বার কোশ্চেনের আনসারটা জাস্ট কিভাবে লেখা হয়েছে, যে শ্রমের গতিশীলতা বলতে কি বুঝি আমরা, বা শ্রমের গতিশীলতা কি। যেমন শ্রমের গতিশীলতা হলো কোন শ্রমিকের এক এলাকা থেকে অন্য এলাকায় বা এক পেশা থেকে অন্য পেশায় অথবা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গমন করাকেই বোঝায়। এখানে কিন্তু খুব বেশি কিছু লেখার প্রয়োজন নেই, একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি 1 মার্কের কোশ্চেন, তো সঠিক অ্যান্সারটা থাকলেই হবে। কিন্তু তুমি অনেক কথা লিখলে কিন্তু মূল কথাটাই থাকলো না, কোনো লাভ হবে না, বুঝতে পারছো? এই জন্য এটা খেয়াল রাখবে যে তুমি ছোটও হোক কোনো সমস্যা নেই, সাইজ ডাজন্ট ম্যাটার, বাট সঠিক অ্যান্সারটা এখানে থাকতে হবে। তারপরে যদি তুমি সুন্দর করে লেখার জন্য আরো একটা সেন্টেন্স তুমি লিখলে, ব্যাখ্যা করলে, তাতে কোনো সমস্যা নেই, বাট সেটা তোমার সময়ের উপর ডিপেন্ড করবে আর কি। তুমি যদি সময় পাও, তোমার যদি হাতে লেখার স্পিড ভালো থাকে, কোনো সমস্যা নেই, তুমি বড় করে লিখতে পারো একটু, কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। এবার দেখো খ নম্বর কোশ্চেন আনসারটা। খ নম্বর দেখো বলছিলাম 2টা প্যারা হবে, এখানেও ঠিক একইভাবে খ নম্বর কোশ্চেনটা কি, যে মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো। তো মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা কি? দেখো মূলধন গঠন, দেখো সঞ্চয় মূলধন গঠনের ভিত্তি, তাই মূলধন গঠনের সঞ্চয়ের ভূমিকা অপরিসীম। একটু ভূমিকা টাইপের আর কি থাকলো। এরপরে সেটা ব্যাখ্যা করলে যে কেন তোমার এটা সঞ্চয় মূলধন গঠনের ভিত্তি হিসেবে কাজ করে, সেই বিষয়টা তুমি এখানে ব্যাখ্যা করলে। ওকে, আচ্ছা গেল, এটা 2টা প্যারার মাধ্যমে লিখলে। এবার দেখো ক নম্বর কোশ্চেনের আনসার যেটা বলছে যে মিস্টার রশিদ উৎপাদনের কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছেন না, ব্যাখ্যা করো। তাহলে এখানে যে ইয়েটা আছে সেটার আলোকেই কিন্তু আমাদের লিখতে হবে। তো আমরা দেখি কি বলছে। মিস্টার রশিদ দেখো উৎপাদনের ভূমি উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছেন না। তার মানে এখানে প্রথম কথাটা কিন্তু এক লাইনে ওটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু লিখতে হবে। এটা কিন্তু মনে রাখবা,
পরীক্ষার হলে কিন্তু সবসময় এই জিনিসটাকে কিন্তু বেশি পরীক্ষার হলে না, মানে আমরা যখন খাতা দেখি, স্ক্রিপ্ট দেখি, ইভ্যালুয়েশন করি, তখন কিন্তু এই প্রথম সেন্টেন্সটাকে কিন্তু বেশি সিরিয়াসলি দেখা হয় যে তুমি সঠিক অ্যান্সারটা দিতে পারছো কিনা, আইডেন্টিফাই করতে পারছো কিনা। যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে ব্যাখ্যাটা তুমি অবশ্যই দিতে পারবে, সেটা আমরা ধরেই নিই। তো এই জন্য এটা ব্যাখ্যায় তুমি অনেক সুন্দর করে লিখলে, কিন্তু দেখা গেল যে মিস্টার রশিদ উৎপাদনের এখানে ভূমির জায়গায় তুমি যদি শ্রম লিখে ফেলতে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। তো এই জন্য এটাকেই কিন্তু আগে প্রাধান্য দেওয়া হয়, মানে হাইলাইটেড করা হয়। তো এই জন্য তুমি সবসময় মনে রাখবা যে এই সঠিক অ্যান্সারটা কিন্তু এক লাইনে তোমাকে লিখতে হবে, যে কোন উপকরণ একটা সেন্টেন্সের মাধ্যমে এটা সুন্দর করে লিখে ফেলবে। এরপরে দেখো এটার সপক্ষে কিছু কথাবার্তা বলে দিল যে ভূমি আসলে কোন কোন বিষয়গুলোর আলোকে ভূমি গঠন করা হয়, কিভাবে ভূমি কাজ করে সেটা লিখলে। আর এরপরে ডিটেলস যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা এখানে বলা হচ্ছে যে কেন এটার গুরুত্বটা কি, সেই জিনিসটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং সবশেষে বলা হচ্ছে যে সে কারণেই দেখা যাচ্ছে যে ভূমির অভাবে মিস্টার রশিদ পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছে না। এটা প্যারা করার দরকার নেই, জাস্ট এখানে এটার সাথে এটা লিখে দিলে হয়ে যাবে, কারণ এটা 3টা প্যারা, বেশি করার দরকার নেই। আর ঘ নম্বর কোশ্চেনের আনসারটা যেটা আমরা করবো, দেখো উদ্দীপকে মিস্টার রশিদের কাজ ও কর্মীদের কাজ এক নয়, তুমি কি একমত? যুক্তি সহকারে মতামত দাও। দেখো উদ্দীপকে মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয়, তুমি কি এই বিষয়ে একমত কিনা? হ্যাঁ, তুমি যুক্তি সহকারে এটার মতামত দিতে হবে। তো আমরা এটার যুক্তি সহকারে মতামত যদি তুলে ধরতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো 4টা প্যারার মাধ্যমে আমাদেরকে এটা লিখতে হবে। দেখো 4টা প্যারা একটু খেয়াল করে দেখো, আমরা 1 পেজের মধ্যে এটা শেষ করার চেষ্টা করেছি এখানে। তোমরা পারলে এসেও বেশি লিখতে পারো, সমস্যা নেই, এটা জাস্ট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইয়ে। তুমি যদি কেউ যদি আরো সুন্দর করে আরো ইয়ে করে ব্যাখ্যা করতে পারো, কোনো প্রবলেম নাই, সেটা খুবই ভালো। যেমন ধর এখানে 4টা প্যারা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথমে দেখো উদ্দীপক মিস্টার রশিদের কাজ হলো মানসিক শ্রম আর কর্মীদের কাজ হচ্ছে কায়িক শ্রম, সুতরাং আমি মনে করি উভয় পক্ষের কাজ এক নয়। জাস্ট ওই যে কোশ্চেনে যেটা বলছে সেটাই তুমি মূল কথাটা জাস্ট এখানে তুলে ধরলে। এরপরে 2 নম্বরে প্যারাতে যেটা বলছে, দেখো পণ্য বা সেবা উৎপাদনের জন্য মানুষের শারীরিক এবং মানসিক শ্রম দুইটাই যে প্রয়োজন হয়, সেই বিষয়টা এখানে বলছে। আর শ্রমকে মূলত আমরা 5 ভাগে ভাগ করি, এর মধ্যে অন্যতম হচ্ছে মানসিক শ্রম এবং শারীরিক শ্রম, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শারীরিক শ্রম কি আর মানসিক শ্রম কি সেটা সম্পর্কে ব্যাখ্যা করছে 2য় প্যারাতে। আর 3য় প্যারাতে বলছে উদ্দীপকে মিস্টার রশিদ যে একজন উদ্যোক্তা বা সংগঠক, মানে তাদের কাজ যে আসলে এক নয়, তাহলে এখানে মিস্টার রশিদের কাজটা কি সেটা ব্যাখ্যা করছে। এরপরে দেখা হচ্ছে যে তোমার মিস্টার শ্রমিকদের যে কাজ সেটা সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে, দেখো কারখানা পরিচালনা করতে গিয়ে মিস্টার রশিদ মেধা মননস্র ঝুঁকি গ্রহণ পরিকল্পনা সংগঠনের মতো কাজ করতে হয়, সেগুলো বুদ্ধিদীপ্ত বা মানসিক শ্রম। অপরদিকে দেখো কারখানার শ্রমিকদের তাদের যে শারীরিক শ্রম কাজে লাগিয়ে কিন্তু তারা কাজ করছে, তাদের এই কাজটি শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত হবে। আর সে কারণেই যুক্তিসঙ্গত কারণেই মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয়, এই বক্তব্যের সাথে আমি একমত। এই যে তার মানে বুঝতে পারছো, এটা ব্যাখ্যা করে তুমি যে এই বক্তব্যের সাথে একমত সেই বিষয়টা তোমাকে তুলে ধরতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল আলোচনা। তো ডিয়ার স্টুডেন্ট, আসলে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখানো বাদ পড়ে গেল দেখি, সেটা হচ্ছে যে ইন্ট্রোডা মানে বুঝতে পারছো, ইন্ট্রোডা হচ্ছে যে প্রথম পেজে আসলে কিভাবে তোমরা লিখবে। এটা আমি একটু দেখাই দিলে বেটার হতো, কিন্তু সময় আছে আর 1 মিনিট মতো, 1 মিনিটের মধ্যে তো দেখানো বলতে আমি চাচ্ছিলাম যে সরাসরি লিখে এটা দেখাবো। আচ্ছা, তারপরেও আমি একটু জাস্ট তোমাদের বাংলায় লিখবা, একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে যে প্রথমে তোমাদের লিখতে হবে, যেমন অ্যাসাইনমেন্ট 1, এটা তো জানলে অ্যাসাইনমেন্ট 1 অথবা অ্যাসাইনমেন্ট 2। হ্যাঁ, তারপরে তুমি লিখবে যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও আচ্ছা, আমি এক কাজ করি, আমি দরকার হলে কালকে তো তোমাদের সাথে ক্লাস আছে না, আমি এটা লিখে দিব, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিও। হ্যাঁ, কালকে আমি এটা লিখে এক পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে লিখতে হবে। ক্লিয়ার? আমার মনে হয় সেটা বেস্ট হবে। হ্যাঁ, তাহলে তোমাদের ওই ঝামেলা হবে না, কারণ এখন যেটা মুখে বললো কিভাবে সেটা প্রেজেন্ট করবা এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন থেকেই যাবে। ঠিক আছে? তো সে কারণে আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের সাথে কালকে আমি ওই পেজটাই শেয়ার করব, যেহেতু কালকেই ক্লাস আছে, না হলে আমি আজকে এনিহাও তোমাদের দেখাই দিতাম। যেহেতু কালকে ক্লাস আছে, আমি কালকে ওই পেজটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, সেটা বেটার হবে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে মূল যে বিষয়টা আমরা শিখলাম সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানলাম। আর সিলেবাস তো তুমি আগেই জেনেছো, আমি দিয়ে দিয়েছি যেহেতু।